প্রথমেই একটা প্রশ্ন, যদি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিচে লুকিয়ে থাকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আর সেগুলো যদি একসাথে সক্রিয় হয়ে যায়, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই কি থেমে যেতে পারে পুরো বৈশ্বিক অর্থনীতি? ভাবতে অবাক লাগলেও মধ্যপ্রাচ্যের এক সরু জলপথকে ঘিরে এখন এমন এক উত্তেজনাপূর্ণ বাস্তবতা তৈরি হয়েছে যা শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্য এক সম্ভাব্য ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এই গল্পের শুরুটা হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়, বাইরে থেকে শান্ত দেখালেও সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলের নিচে তৈরি হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, এবং সেই যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় শক্তি আকাশে নয়, বরং মাটির গভীরে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে এই প্রণালীর আশেপাশের দ্বীপগুলোকে শুধু সামরিক ঘাঁটি হিসেবেই নয়, বরং এক বিশাল আন্ডারগ্রাউন্ড অস্ত্র ভাণ্ডারে পরিণত করেছে। বিশেষ করে কেশম দ্বীপ, যা দেখতে সাধারণ হলেও ধারণা করা হয় এর নিচে বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে লুকিয়ে রাখা হয়েছে শত শত নয়, হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, এত বড় প্রস্তুতির পেছনে আসল উদ্দেশ্য কি? এখানেই গল্পে আসে প্রথম মোড়, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করে। হাজার হাজার সৈন্য, আধুনিক যুদ্ধবিমান এবং নৌবহর মোতায়েনের চিন্তা করে। ঠিক তখনই ইরান শুরু করে এক ভিন্ন ধরনের কৌশল। তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে না, বরং ধীরে ধীরে তাদের লুকানো শক্তি সামনে আনতে শুরু করে। সামরিক সূত্রগুলো বলছে, ইরানের এক কৌশলকে অনেকেই হর্নেটস নেস্ট বা ভীমরুলের বাসার সঙ্গে তুলনা করছেন। সামরিক সূত্রগুলো বলছে, ইরানের এই কৌশলকে অনেকেই হর্নেটস নেস্ট বা ভীমরুলের বাসার সঙ্গে তুলনা করছেন। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে প্রবল প্রতিরোধের প্রস্তুতি। এই সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আকাশ থেকে হামলা করলেও পুরো কাঠামো ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এখানেই তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন, যদি এত শক্তিশালী প্রতিরক্ষা থাকে, তাহলে কি আক্রমণকারীদের জন্য এই অঞ্চল হয়ে উঠবে এক ফাঁদ? বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী আসলে একটি প্রাকৃতিক চোক পয়েন্ট, অর্থাৎ বড় যুদ্ধজাহাজ বা তেলের ট্যাঙ্কারগুলোকে বাধ্য হয়ে একটি নির্দিষ্ট সরু পথে চলতে হয়। আর সেই পথের চারপাশে যদি অবস্থান নেয় মিসাইল সিস্টেম, ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা, তাহলে আক্রমণকারী বাহিনী কার্যত চারদিক থেকে ঘিরে পড়ে। এখন আসি সেই মিসাইলগুলোর কথায়, যেগুলো নিয়ে এত আলোচনা। ইরানের হাতে থাকা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছু এমন মিসাইল আছে যেগুলো সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে, এর ফলে রাডারে ধরা পড়া কঠিন হয়ে যায়। আবার কিছু মিসাইল এত দ্রুতগতির যে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই আঘাত আনতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসাথে অনেকগুলো মিসাইল ছোড়া। যদি একসাথে 100 বা 200 মিসাইল আকাশে উঠে যায়, তাহলে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও বিভ্রান্ত হয়ে যেতে পারে। আর সেই বিশৃঙ্খলার মাঝেই একটি বা দুটি মিসাইল যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তাহলেই যথেষ্ট বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু ইরানের আসল কৌশল শুধু যুদ্ধজাহাজ ধ্বংস করা নয়, বরং তারা নজর দিচ্ছে এমন জায়গায় যেটা পুরো বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে তেলের সরবরাহে। ভাবুন তো, যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ হঠাৎ করে ব্যাহত হয়, তাহলে কি হবে? বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়ে যেতে পারে, আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহন, শিল্প, এমনকি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই কৌশলকে বলা হয় কস্ট ইম্পোজিশন, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে? তাদের সবচেয়ে বড় শক্তি হলো আকাশপথে আধিপত্য। আধুনিক যুদ্ধবিমান, স্যাটেলাইট নজরদারি এবং উন্নত প্রযুক্তি দিয়ে তারা অনেক দূর থেকে হামলা চালাতে পারে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ইরানের বেশিরভাগ মিসাইল লঞ্চার স্থির নয়, এগুলো চলমান ট্রাক বা মোবাইল প্ল্যাটফর্মে বসানো। এর মানে হলো, একটি মিসাইল ছোড়ার পরই সেটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে বা সুড়ঙ্গের ভেতরে ঢুকে যেতে পারে, ফলে আকাশ থেকে টার্গেট করা কঠিন হয়ে যায়। এই হিট অ্যান্ড রান কৌশল যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ এতে আক্রমণকারী বাহিনী বুঝতেই পারে না পরবর্তী আঘাত কোথা থেকে আসবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রোন। ইরান ইতোমধ্যে এমন কিছু ড্রোন তৈরি করেছে যেগুলো দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। বিশেষ করে সরবরাহ লাইন, যেমন খাবার, জ্বালানি বা গোলাবারুদের পরিবহন, এইসব ড্রোনের সহজ টার্গেট হতে পারে। অর্থাৎ শুধু সরাসরি যুদ্ধ নয়, বরং যুদ্ধের পেছনে লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থাকেও আঘাত করার পরিকল্পনা রয়েছে। এখন পুরো ছবিটা একটু পরিষ্কার হয়। একদিকে রয়েছে প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক শক্তি, আর অন্যদিকে রয়েছে ভৌগোলিক সুবিধা, আন্ডারগ্রাউন্ড অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো রয়ে গেছে, এই সংঘাত যদি বাস্তবে রূপ নেয় তাহলে কে জিতবে? সম্ভবত এর উত্তর এত সহজ নয়, কারণ এখানে জয় বা পরাজয়ের হিসাব শুধু সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়। অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু মিলিয়েই তৈরি হয় এক জটিল সমীকরণ। এবং হয়তো এটাই এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিক, কারণ কখন, কোথায়, কিভাবে এই উত্তেজনা বিস্ফোরিত হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সবার জন্য, একটি সরু জলপথকে ঘিরে তৈরি এই উত্তেজনা শুধু আঞ্চলিক সীমাবদ্ধ থাকবে, নাকি এটি পুরো বিশ্বের জন্য এক নতুন সংকটের সূচনা করবে? আপনার কি মনে হয় এই লুকানো যুদ্ধক্ষেত্রের পরিণত কোথায় গিয়ে দাঁড়াবে?